ভাবুন তো, একটা সময় এই বাড়ির চারপাশে ছিল মানুষের আনাগোনা, ছিল জমিদারের প্রভাব, ছিল বড় বড় ঘর, পুকুর, মন্দির, বাগান আর দৃষ্টিনন্দন স্থাপত্য। কিন্তু আজ সময় যেন সবকিছু গিলে ফেলেছে। দেয়ালের গায়ে জমেছে বয়সের ছাপ, নীরব হয়ে গেছে বাড়ির আঙিনা। আর যে পরিবার একসময় এই বাড়িতে রাজকীয় জীবনযাপন করত, তাদের উত্তরসূরিদের অনেকেই আজ এই জায়গা ছেড়ে বহুদূরে। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর এলাকায় দাঁড়িয়ে থাকা এই পুরনো স্থাপনাটি লক্ষণ সাহার জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে আবার উকিল বাড়ি নামেও পরিচিত। কিন্তু এই বাড়ির পেছনের গল্পটা আসলে কি? কে ছিলেন লক্ষণ সাহা? কিভাবে তৈরি হয়েছিল এই জমিদার বাড়ি? আর কেনই বা আজ এই বাড়ি জমিদার বাড়ির চেয়ে উকিল বাড়ি নামেই বেশি পরিচিত? চলুন ফিরে যাই কয়েকশো বছরের পুরনো সেই গল্পে। নরসিংদীর ডাঙ্গা এলাকায় এসে প্রথম দেখায় হয়তো বাড়িটিকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় এটি সাধারণ কোনো পুরনো বাড়ি নয়। দোতলা এই ভবনে এখনো দেখা যায় পুরনো নির্মাণ শৈলীর ছাপ। বাড়ির সঙ্গে রয়েছে পুকুর, শান বাঁধানো ঘাট, বাগানের অংশ, উঁচু প্রাচীর এবং পুরনো স্থাপনার ধ্বংসাবশেষ। কিছু সূত্রে বাড়িটিতে 24টি কক্ষ থাকার কথাও উল্লেখ করা হয়েছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বাড়িটির সঠিক নির্মাণকাল নিয়ে নির্ভরযোগ্য লিখিত তথ্য খুব সীমিত। অর্থাৎ বাড়িটি ঠিক কোন সালে তৈরি হয়েছিল তার নিশ্চিত উত্তর আজও অস্পষ্ট নয়। আর এখান থেকেই শুরু হয় রহস্যের প্রথম অধ্যায়। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষণ সাহা। তবে তিনি এই অঞ্চলের প্রধান জমিদার ছিলেন না। তিনি ছিলেন একজন সাব জমিদার, অর্থাৎ বড় জমিদারি ব্যবস্থার অধীনস্থ জমিদার। সেই সময় ডাঙ্গা এলাকার জমি দেবোত্তর সম্পত্তির সঙ্গে সম্পর্কিত ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। এই কারণে এখানকার জমিদারি ব্যবস্থার চরিত্রও ছিল কিছুটা আলাদা। কিন্তু প্রশ্ন হলো, একজন সাব জমিদার কিভাবে এমন বিশাল ও কারুকার্যপূর্ণ বাড়ি নির্মাণ করলেন? বাড়ির স্থাপত্য দেখলেই বোঝা যায় একসময় এখানে অর্থ, ক্ষমতা এবং আভিজাত্যের যথেষ্ট প্রভাব ছিল। বাড়ির ভেতরে ঢুকলে মনে হয় দেয়ালগুলো যেন এখনো অতীতের কোনো গল্প বলতে চায়। প্রশস্ত বারান্দা, পুরনো দরজা জানালা, কারুকার্য, বড় বড় কক্ষ আর চারপাশের সময়ের ক্ষতচিহ্ন। এক সময় এই বাড়ির চারপাশে ছিল বাগান, ছিল পুকুর, ছিল শান বাঁধানো ঘাট, আর পুকুরের আশপাশে ছিল পূজার জন্য মন্দির বা মঠ। কিছু সূত্রে বলা হয়েছে সেখানে একসময় 3টি মঠ বা মন্দির ছিল। বর্তমানে সেগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে এবং একটি স্থাপনার অস্তিত্বের কথা পাওয়া যায়। আজ সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে অতীতের সেই জাঁকজমক কল্পনা করাটাই কঠিন।
এবার আসা যাক বাড়ির পুকুরের দিকে। একটা সময় এই পুকুর ছিল জমিদার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ। পুকুরের সঙ্গে ছিল শান বাঁধানো ঘাট। ভাবুন তো, সকালবেলা এই ঘাটে মানুষের আনাগোনা, পূজা পার্বণ, বাড়ির সদস্যদের চলাফেরা, আর চারপাশে জমিদার বাড়ির ব্যস্ততা। আজ সেই ব্যস্ততার কিছুই নেই, আছে শুধু পুরনো ঘাট আর নীরব পানি আর পুকুর। এই কারণেই এই বাড়িতে দাঁড়ালে মনে হয় সময় এখানে থেমে গেছে। লক্ষণ সাহার 3 ছেলে ছিল। তাদের নাম নিকুঞ্জ সাহা, পেরিমোহন সাহা এবং বঙ্কু সাহা। কিন্তু ইতিহাসের সবচেয়ে কষ্টের অধ্যায় শুরু হয় এরপর। 1947 সালে ভারত ভাগের সময় বঙ্কু সাহা এই বাড়ি ছেড়ে ভারতে চলে যান। এরপর 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঠিক আগে নিকুঞ্জ সাহাও ভারতে চলে যান। বাড়িতে থেকে যান পেরিমোহন সাহা। এক সময় যে বাড়িতে একটি পরিবারের কয়েক প্রজন্মের জীবন কাটত, ধীরে ধীরে সেই বাড়ি হয়ে উঠতে থাকে নিঃসঙ্গ। পেরিমোহন সাহার উত্তরসূরি ছিলেন নারায়ণ সাহা। পরবর্তীতে এই সম্পত্তির মালিকানা পরিবর্তিত হয়। আহমদ আলী নামে একজন আইনজীবী বা উকিল বাড়িটির একটি অংশ ক্রয় করেন, আর সেখান থেকেই স্থানীয়ভাবে নতুন একটি নাম ছড়িয়ে পড়ে, উকিল বাড়ি। আজ অনেক স্থানীয় মানুষ লক্ষণ সাহার জমিদার বাড়ির চেয়ে উকিল বাড়ি নামটি বেশি ব্যবহার করেন। একটা সময় যে বাড়ির পরিচয় ছিল জমিদারের নামে, সেই বাড়ির পরিচয়ই এক সময় বদলে গেল। কিন্তু লক্ষণ সাহার জমিদার বাড়ির সবচেয়ে বড় রহস্য হয়তো ভূতের গল্প নয়, বরং এর হারিয়ে যাওয়া ইতিহাস। ঠিক কবে এই বাড়ি তৈরি হয়েছিল, কত বছর ধরে লক্ষণ সাহা এখানে জমিদারি পরিচালনা করেছিলেন, বাড়িটির প্রতিটি কক্ষের ব্যবহার কী ছিল, কেন এত বড় স্থাপনা নির্মাণ করা হয়েছিল, এসব প্রশ্নের অনেকগুলোর উত্তর আজও স্পষ্টভাবে পাওয়া যায় না। লিখিত ইতিহাসের চেয়ে এখানে বেশি পাওয়া যায় স্থানীয় স্মৃতি, পারিবারিক বর্ণনা এবং বিভিন্ন সময়ের ভ্রমণকারীদের লেখা। আর সেই কারণেই এই বাড়িকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও কৌতূহল। এক সময় এই বাড়িতে ছিল মানুষের কোলাহল, আজ আছে নীরবতা। এক সময় ছিল জমিদারি, আজ আছে ইতিহাসের স্মৃতি। এক সময় এই বাড়ির মালিকেরা ছিলেন এই অঞ্চলের প্রভাবশালী মানুষ, আজ তাদের উত্তরসূরিদের অনেকেই আর এখানে থাকেন না। দেশভাগ, রাজনৈতিক পরিবর্তন, সময়ের পরিবর্তন, সব কিছু মিলিয়ে একটি পরিবার ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে, কিন্তু বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে নীরবে, কালের সাক্ষী হয়ে।
লক্ষণ সাহার জমিদার বাড়ির গল্প আসলে শুধু একটি পুরনো বাড়ির গল্প নয়, এটি একটি পরিবারের গল্প, একটি হারিয়ে যাওয়া জমিদারি ব্যবস্থার গল্প, দেশভাগের গল্প, স্থান বদলের গল্প, আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের হারিয়ে যেতে বসা ইতিহাসের গল্প। হয়তো একদিন এই বাড়ির দেয়ালও আর থাকবে না, হয়তো পুকুরের ঘাটটাও হারিয়ে যাবে, হয়তো মানুষ ভুলেই যাবে এই জায়গায় একসময় লক্ষণ সাহা নামের একজন জমিদার বসবাস করতেন। তাই ইতিহাসকে শুধু বইয়ের পাতায় নয়, এমন জায়গাগুলোতেও খুঁজে দেখতে হয়, কারণ কখনো কখনো একটি পুরনো দেয়ালই কয়েকশো বছরের গল্প বলে।